কেশব আর গঙ্গার বিয়ে ৬ বছর হয়ে গেছে, কিন্তু এখনো তাদের দুজনের বনিবনা হলো না। আর এর কারণ হলো কেশবের মদ্যপান। কেশব রোজ মাতাল হয়ে টলতে টলতে বাড়ি ফিরত। আরে গঙ্গা, দাঁড়াদাঁড়ি খেতে দে রে। কতবার বলেছি তোমাকে মদ খেয়ে বাড়িতে ফিরবে না তুমি। আরে এটা আমার বাড়ি, তুই কে আমাকে বাড়িতে ঢুকতে বাধা দেবার? আমি তোমার স্ত্রী, আর এটা তোমার ছেলে সৌরভ। সৌরভ তোমাকে খুব ভয় পায়, অন্তত এর জন্য তো মদ খাওয়া ছেড়ে দাও। এ তো আমার ছেলে, আমাকে ভয় পাবে কেন? তুই উল্টো পাল্টা কিছু বলবি না। সৌরভ, এই সৌরভ। সৌরভ তার বাবাকে দেখে ভয় পেয়ে ভেতরের ঘরে পালিয়ে যায়। তুই আমার ছেলেকে ভীতু বানিয়ে দিয়েছিস। তারপর মাতাল অবস্থায় কেশব গঙ্গাকে মারতে লাগলো। ছেড়ে দাও। এ তো রোজের ঘটনা। কেশব রোজ মদ খেয়ে ফিরত আর মাতাল হয়ে নিজের স্ত্রীকে মারত। কেশবের ছেলে সৌরভ তাকে খুব ভয় পেত আর প্রায় সময় কোনো কোনায় গিয়ে লুকিয়ে পড়ত। একদিনের ঘটনা, গঙ্গা ঠিক করলো যে সে প্রতিদিনের কেশবের এই মাতলামো থেকে আজ মুক্তি নিয়েই ছাড়বে। এই কারণে গঙ্গা তার বাবা মধুকর রাওকে বাড়িতে ডাকলো। বাবা, এ তো রোজের ঘটনা। ও তো রোজ মদ খেয়ে বাড়ি ফেরে আর আমাকে মারধর করে। এখন সৌরভও তার বাবাকে খুব ভয় পায়। তুই চিন্তা করিস না, আমি জামাইয়ের সাথে কথা বলবো। বাবা মেয়ে কেশবের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর কেশব এলো আর ও মাতাল হয়ে টলতে লাগলো। এই গঙ্গা, আরে শ্বশুর মশাই, আপনি কখন এলেন? গঙ্গা, তোমার বাবার খেয়াল রাখো, ওনাকে ভালো মন্দ খাওয়াও দাওয়াও। আমি খাওয়া দাওয়া করতে আসিনি, আমি তো তোমার সঙ্গে কথা বলতে এসেছি। জামাইবাবু, আমার সঙ্গে কথা বলবে? কি ব্যাপারে? তোমার রোজ যেই মন্দ খাওয়ার ব্যাপারে। জামাই বাবা, তুমি তো বুঝদার মানুষ, বুঝতেই তো পারছো তোমার এই মদের নেশার জন্য তোমার পরিবারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তোমার ছেলেও তো তোমাকে ভয় পায়। ঠিক আছে শ্বশুরমশাই, এটা আমার ব্যাপার, আপনার এ নিয়ে কিছু বলার কোনো দরকার নেই। আমি আমার মেয়ে আর নাতনির ভালোর জন্য এটা বলতেই পারি। ও আপনার মেয়ে ছিল, কিন্তু এখন আমার বউ। আমি ওকে যেমন রাখবো, যেখানে রাখবো তেমনই থাকবে। চাইলে আমি ওকে মারবো, পিটবো, যা খুশি করবো। না জামাই বাবা, তুমি ভুল বলছো। ও এখন আমার মেয়ে, আমি ওকে তোমার কাছে মার খাওয়ার জন্য পাঠাইনি। তাহলে নিয়ে যাও তোমার মেয়েকে তোমার সাথে, আমিও দেখবো কত দিন রাখতে পারো। চল মা, এই জামাইয়ের সঙ্গে কথা বলা বেকার। কিন্তু সৌরভ, মা আমি তোমার সাথেই থাকবো। হ্যাঁ, তুইও চলে যা, মায়ের আঁচল ধরা ছেলে। চলো গঙ্গা, এখানে থাকার কোনো রকম দরকার নেই। ঠিক আছে। গঙ্গা আর সৌরভ মধুকরের সাথে চলে গেল। মধুকর রাও গ্রামে থাকতো, ওনার আমের বাগান ছিল। দাদু, এতগুলো আম, এইসব তো আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিও, এসব তো আমি তোর জন্যই করেছি সোনা, চল খেয়ে নিস। সৌরভ দাদুর বাড়ি পৌঁছে খুব খুশি হলো, কিন্তু গঙ্গা চিন্তিত ছিল। ও খরচার কথা ভাবছিল। বাবা, আমি এখানে চলে তো এলাম, কিন্তু এতে তোমার খরচা তো বেড়ে যাবে। এই আম বিক্রি করে যেরকম করে তোমার সংসার চলছিল, কিন্তু এখন আমরা দুজনের বোঝও তোমার উপরে, এখন কি করে চলবে? এত ভাবিস না গঙ্গা মা, ও উপরওয়ালা আছে তো, কোনো না কোনো পথ অবশ্যই বের করবেন। আমি খুশি যে তোকে ওই মাতালের সাথে আর থাকতে হচ্ছে না, ভগবান সব ঠিক করে দেবেন। ঠিক আছে। গঙ্গা ঘরের সব কাজ সামলে নিল। এখন মধুকর রাও তার পুরো সময় আম বাগানেই থাকতো আর নাতির সঙ্গে গল্প করত। দাদু, ওই গাছটা তুমি কবে লাগিয়েছো? ওই গাছটা যখন তোর মা তোর বয়সে ছিল তখন।
বাপ রে, আর ওই সব থেকে বড় গাছটা? ওটা আমি লাগাইনি, ওটা আমার বাবা লাগিয়েছিল আমারও জন্মের আগে। মানে ওটা তোমার থেকেও বড়? হ্যাঁ। তখনই গঙ্গা সবার জন্য চা আর জল খাবার নিয়ে এলো। এবার অনেক হয়েছে তোমাদের, এবার জল খাবারটা খেয়ে নাও। আরে গঙ্গা, কতদিন হয়ে গেছে তোর হাতে সুস্বাদু চাটনি খাইনি। দেখ, আমও কাঁচা, চাটনি পেলে খুব ভালো লাগতো। ঠিক আছে বাবা, আজ বানাবো, সন্ধেবেলায় নিয়ে আসবো। আরে বাহ। মধুকর আর সৌরভ চা জল খাবার খেতে লাগলো। গঙ্গা মশলা দিয়ে আমের চাটনি বানাতে শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যেই ওর চাটনি তৈরি হয়ে গেল। এখন চাটনি তৈরি। গঙ্গা চাটনি নিয়ে বাগানে ফিরল। ওখানে মধুকরের দুজন বন্ধুও ছিল। বাবা, চাটনি তৈরি হয়ে গেছে। আরে বাহ, এদের দুজনকেও দাও। ঠিক আছে বাবা। গঙ্গা দুটো আম কাটলো আর তার উপর চাটনি লাগিয়ে দিল আর সবাইকে দিল। সবাই কাঁচা আমের স্বাদ পেতেই, আরে বাহ, এটা তো খুবই ভালো, খুব মশলাদার। আমি বলেছিলাম না যে আমার গঙ্গা খুব ভালো কাঁচা আমের চাটনি বানায়। হ্যাঁ ভাই, যদি এই কাঁচা আমের চাটনি বানানো শুরু করে দেয় তাহলে সব আম শেষ হয়ে যাবে, সব লোকেরা এটা খুব ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ, একদম। এই কথা শুনে গঙ্গা চিন্তা করতে লাগলো। এমনিতেও আমি খরচার কথা ভাবছিলাম, এখন যদি কাঁচা আম বিক্রি করি তাহলে খরচার চিন্তা তো মিটেই যাবে। কি হলো গঙ্গা? বাবা, আমি ভাবছিলাম যে কাকা যেমন বললেন কাঁচা আমের ব্যবসা খুলে নি, অন্তত কিছু রোজগার তো হবে। ওর আইডিয়া তো মন্দ নয়, আমিও তোর সাথেই থাকবো। আর পরের দিন থেকেই গঙ্গা বাজারে কাঁচা আমের ঠেলা লাগালো। ওর ঠেলায় কাঁচা আম দেখে, এই কাঁচা আমগুলো কত করে? 15 টাকা প্লেট। আমাকে 1 প্লেট দাও। গঙ্গা ওই মহিলাকে 1 প্লেট কাঁচা আম দিল আর 15 টাকা নিয়ে নিল। বাহ, এত সুস্বাদু কাঁচা আম আমি আগে কখনো খাইনি। এরপর সমস্ত খরিদ্দাররা গঙ্গার কাঁচা আমের সুখ্যাতি করতে লাগলো। প্রথম দিনই গঙ্গার কাঁচা আম বিখ্যাত হয়ে গেল। বিকেলের মধ্যেই সব আম শেষ হয়ে গেল। গঙ্গা নিজের ঠেলা বন্ধ করলো আর তার প্রথম রোজগারে সে খুব খুশি হয়ে গেল। ও আনন্দে ঘরে ফিরল। কিরকম ছিল আজকের দিনটা? খুব ভালো বাবা, সব লোকেদের আমার কাঁচা আম খুব ভালো লেগেছে। কত লোকেরা আমার সুখ্যাতি করলো, আর তার উপর এই দেখো আজকের রোজগার। বাহ, আমি জানতাম তুই পারবি। আজ সব আম শেষ হয়ে গেছে বাবা। আমি আরও কাঁচা আম পেড়ে রেখেছি, কিন্তু যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের কাঁচা আম বাইরে থেকে কিনতে হবে। হ্যাঁ, ভগবান করুক তোর নতুন ব্যবসা যেন খুব ভালো চলে। ধন্যবাদ বাবা। আমার সৌরভ কোথায়? ও খেলাধুলা করে হাঁপিয়ে গিয়েছিল, আমি ওকে খাবার খাইয়ে শুইয়ে দিয়েছি। বাবা, তুমি না থাকলে আমাদের কি হতো বলো? আমি আমার মেয়ের সাথে কেন থাকবো না বল মা? তুই তো আমার সোনা মা, তুই তো আমার পরী, তুই নিজেকে কখনো বোঝা ভাবিস না। গঙ্গা তার বাবাকে জড়িয়ে ধরল আর শুরু হয়ে গেল আত্মনির্ভর অভিযান। গঙ্গা রোজ কাঁচা আম বিক্রি করত আর ওর বাবা ওকে সাহায্য করত আর সৌরভকেও সামলাতো। আর গঙ্গার তার মাতাল স্বামীর কোনো প্রয়োজন ছিল না। ঠিকই বলেছিলেন মধুকর রাও, মেয়েরা বোঝা হয় না। একটা গ্রামে আকাশ আর বিকাশ নামের দুজন বন্ধু থাকতো। আকাশ খুব গরিব ছিল, কিন্তু বিকাশ খুব ধনী। কালকে আমার বাবা সায়েন্স এক্সিবিশনে গিয়েছিল আর দূরবীন কিনে নিয়ে আসে। বড় লোক আর বড় কথা, যদি ভালো বন্ধু না থাকে তাহলে ধনী হয়েও কোনো লাভ নেই, বুঝলে? চল, আমি কাল তোকে লস্যি খাইয়েছিলাম, আজ তুই সিঙ্গারা খাওয়া। চল বাজার যাই। আকাশ আর বিকাশ বাজার গেল আর গিয়ে দেখলো খুব ভিড় হয়ে আছে দোকানে। দুই বন্ধু দোকানের কাছে গেল। কাকা, দোকানে তো ভিড় কেন? সিঙ্গারার নতুন দোকান খুলেছে, এত দারুণ সিঙ্গারা যে একবার খেলে বারবার চাইবে। দে টাকা দে, দুটো সিঙ্গারা কিনে নি। না, তুই নিজের জন্যই কিনে নে,
আমার টক ঢেকুর দিচ্ছে। আকাশ নিজের জন্য একটা সিঙ্গারা কিনতে গেল। তখনই বিকাশের নজর সিঙ্গারা বিক্রেতার উপর পড়ল। বিকাশ সিঙ্গারা দোকানিটাকে একটু সন্দেহের চোখে দেখলো। অনেক কষ্টে আমি একটা সিঙ্গারা পেয়েছি, বুঝলি ভাই। এরকম সিঙ্গারা তো আমি আগে কখনো খাইনি। তুইও খেয়ে দেখ একবার, একবার খেলে বারবার চাইবি। এই দোকানের নামটা দেখে নি, কাল আবার এখানে আসবো। আকাশ দোকানের নামটা দেখে নিল, আর দোকানের নামটা ছিল জাদুর সিঙ্গারা। তুমি একটা জিনিস লক্ষ্য করলে কি? প্রত্যেকটা মানুষ এই সিঙ্গারার প্রশংসা করছে আর বলছে যে একবার খেলে বারবার চাইবে। আমার তো এই জাদুর সিঙ্গারায় কিছু গন্ডগোল মনে হচ্ছে। ওই সিঙ্গারা দোকানিটিকে দেখেও আমার একটু সন্দেহ হচ্ছে। গোয়েন্দাগিরি নোবেল পড়ে পড়ে তোর মাথা খারাপ হয়ে গেছে। চল বাড়ি যাই, অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টিও আসতে পারে, বুঝলি? আকাশ আর বিকাশ নিজের বাড়ি চলে গেল। পরের দিন আকাশ যখন সকালে উঠল, ওঠার সাথে সাথেই তার সেই জাদুর সিঙ্গারার দোকানের সিঙ্গারা খাওয়ার খুব ইচ্ছে হলো। আকাশদের খাট তৈরি করার পারিবারিক ব্যবসা ছিল। খোকা, রামপাল নিজের খাটটা দিয়ে গেছে, ওতে একটু বেশি দড়ি দিতে হবে। হ্যাঁ বাবা। আকাশ খাট বুনতে শুরু করলো, কিন্তু নিজের কাজে ও মন লাগাতেই পারছিল না। বাবা, আমি সিঙ্গারা খেতে যাচ্ছি, এক্ষুনি আসছি। 2-3 দিন তো আকাশের বাবা আকাশকে কিছু বলেনি, কিন্তু তারপর একদিন যখন আকাশ সকাল সকাল সিঙ্গারা খেতে যাচ্ছিল, তখন তার বাবা তাকে আটকালো। এই রোজ রোজ তুই কি সিঙ্গারা খেতে যাস? হ্যাঁ, পেট তো একেবারে খারাপ করে ফেলেছিস তুই নিজের, বুঝতে পারিস না? আগে তো তুই কখনো এত সিঙ্গারা খেতিস না, কিন্তু দেখছি গত 2-3 দিন ধরে তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আজ আমি তোকে যেতে দেব না। কিন্তু বাবা, আমি সিঙ্গারা না খেয়ে থাকতে পারবো না। আকাশের বাবা আকাশের হাত ধরে নিল, কিন্তু আকাশ তাও থামলো না। গ্রামবাসীরা, আমার ছেলে পাগল হয়ে গেছে, একে আটকাতে আমাকে একটু সাহায্য করো। আকাশের বাবা আকাশকে ধরে রাখলেন। বাবাকে আর এক লোক ধরলেন, আবার সেই লোকটাকে অন্য আরেকজন ধরলো, অন্য একজনকে আরো একজন, আরেকজনকে আরো একজন ধরলো। এইভাবে পুরো একটা চেন তৈরি হলো। আকাশ নিজের বাবার হাত ছাড়িয়ে পালিয়ে গেল। পুরো চেনটা একেবারে ভেঙে পড়ে গেল। আকাশ ওই দিন গিয়েও সিঙ্গারা খেলো। পরের দিন আকাশের বাবা বিকাশের বাড়ি গেল। বিকাশ বাবা, কে জানে আকাশের কি হয়ে গেছে। বাজারে জাদুর সিঙ্গারা নামে যে নতুন দোকানটা খুলেছে, বারবার ওই দোকানের সিঙ্গারা খেতে যায় ও। আপনি চিন্তা ছেড়ে দিন কাকু, আমি সব কিছু সামলে নেব। সেদিন যখন রাতে সিঙ্গারা দোকানের মালিক দোকান বন্ধ করে নিজের বাড়ি ফিরছিল, তখন বিকাশ ওকে দূরবীন দিয়ে দেখলো। বিকাশ দোকানের মালিকের পিছু নিল। খুব শিগগির আমাদের গ্রামের লোকেদের আমাদের সিঙ্গারা খাওয়ার নেশা হয়ে যাবে, তখন আমরা খুব ধনী হয়ে যাব। গ্রামের লোকেরা মূর্খ, জানেই না যে তুমি একজন কেমিস্ট আর সিঙ্গারাতে নেশার জিনিস মেশাও, আর তারপর লোকেদের সিঙ্গারা খাওয়ার নেশা হয়ে যায়। আসতে বলো, কেউ শুনে ফেললে মারা পড়বো। বিকাশ সব কথা শুনে ফেলল। পরের দিন বিকাশ কিছু গ্রামবাসীদের নিয়ে জাদুর সিঙ্গারার দোকানে পৌঁছে যায়। কি হয়েছে? তোমরা এখানে কেন এসেছো? এটা আমরা তোমাকে পরে বলবো। প্রধান কাকু, আপনি আগে একটা সিঙ্গারা খান। প্রধান কাকু সিঙ্গারা খেলেন। এখন আমার আরো সিঙ্গারা খাওয়ার ইচ্ছা করছে। সত্যি করে বলো, তুমি তোমার সিঙ্গারাতে কি মেশাও? আলু আর মশলা ছাড়া আমি কিছুই মেশাই না নিজের সিঙ্গারায়। সত্যি কথা বলে দাও, না হলে আমি এক্ষুনি পুলিশকে ডেকে আনবো। পুলিশের নাম শোনা মাত্রই দোকানের মালিক ভয় পেয়ে গেল আর সব কিছু স্বীকার করে নিল। আমাকে ক্ষমা করে দাও, নিজের বিক্রি বাড়ানোর জন্য আমি সিঙ্গারাতে নেশার ওষুধ মেশাতাম, যাতে লোকেদের সিঙ্গারা খাওয়ার নেশা হয়ে যায় আর লোক যেন বারবার আমার দোকানে সিঙ্গারা খেতে আসে। বিকাশ সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন লাগায়। পুলিশ এসে ওই কেমিস্টকে গ্রেফতার করে নেয়।
এই জন্যই আমি তোকে বলতাম যে বাইরের জিনিস বেশি খাওয়া উচিত নয়। একটা গ্রামে বাবলু নামে একটা ছেলে ছিল। বাবলু অনাথ ছিল। ও গ্রামের মোষ, গরু, ছাগল চড়াতে যেত। বদলে গ্রামের লোকেরা ওকে অনেক মিষ্টি খেতে দিত। মিষ্টি খেয়ে বাবলু খুব খুশি হয়ে যেত। বাবলু রোজ পশুদেরকে জঙ্গলে চড়াতে নিয়ে যেত আর বসে বাঁশি বাজাতো। একদিন গ্রামে বাসন্তী পঞ্চমীর পুজো ছিল। ওই দিন বাবলু অনেক মিষ্টি পায়। যখন বাবলু জঙ্গলে বসে মিষ্টি খাচ্ছিল, একটা বুড়ো লোক বাবলুর কাছে আসে। পুত্র, 3-4 দিন ধরে উপোসে আছি, কিছু খাইনি, কিছু মিষ্টি আমাকেও দাও না। বাবলু তার অর্ধেক মিষ্টি ওই বুড়ো লোকটাকে দেয়। বুড়ো মিষ্টি হাতে নিতেই এক বনদেবতার রূপ ধারণ করে। তুমি খুব দয়ালু বাবলু, তুমি না বুঝে অর্ধেক মিষ্টি আমাকে দিয়েছ। আমি তোমার ওপরে খুশি হয়েছি, খুব খুশি। আমি তোমায় 4টে জিনিস দেব, যা তোমার দুঃসময় তোমার কাজে আসবে। বনদেবতা বাবলুকে 3টে ঝুড়ি দিল। শোনো বাবলু, প্রথম ঝুড়িতে ঝড় আছে, দ্বিতীয় ঝুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আছে, আর তৃতীয় ঝুড়িতে আগুন আছে। এটা বলে বনদেবতা অদৃশ্য হয়ে যান। বনদেবতা বললেন আমাকে 4টে জিনিস দেবেন। কোনো ব্যাপার না, এই 3টে জিনিসেই যথেষ্ট। বাবলু তার কাছে বেঁচে যাওয়া মিষ্টি পুরো খেতে পারল না। মিষ্টিগুলো মাটিতে পুঁতে দিয়ে চলে যায়। পরের দিন বাবলু ওই জায়গায় এসে দেখল, সে যেখানে ওই মিষ্টি পুঁতেছিল ওখানে একটা মিষ্টির গাছ হয়ে গেছে, আর তাতে তাতে অনেক মিষ্টি হয়েছে। বাবা, মিষ্টির গাছ, মনে হচ্ছে বনদেবতার 4র্থ বর এটা। বাবলু গাছে চড়ে আর মিষ্টি খেতে শুরু করে। ওই সময় জঙ্গলে এক বুড়ি রাক্ষসী যাচ্ছিল। সে বাবলুকে দেখতে পায়। আরে, আজ তো অনেক বড় শিকার পেয়েছি। একে তো মশলাদার তরকারি করে খাবো। কিন্তু কিন্তু তার আগে একে তো গাছ থেকে নামাতে হবে। বুড়ি রাক্ষসী এক সুন্দরী রমণীর রূপ ধারণ করে, গাছের তলায় আসে আর বাবলুকে বলে, আরে বাবলু, গাছে এত মিষ্টি ফলেছে, যদি তুমি কিছু কিছু মিষ্টি আমাকে পেরে দাও, আমিও খেতে পারি। ঠিক আছে, আমি মিষ্টি নিচে ফেলছি, তুমি খেয়ে নাও। আরে বাবা, তুমি যদি মিষ্টি নিচে ফেলো, মিষ্টি তো নোংরা হয়ে যাবে। তাহলে তুমি তোমার আঁচল পাতো, আমি তার মধ্যে ফেলে দিচ্ছি। আমার আঁচল তো নষ্ট হয়ে যাবে, তার থেকে গন্ধও বেরাবে। কিছু মিষ্টি নিয়ে তুমি নিচে এসে দাও না আমায়। বাবলু বুড়ি রাক্ষসীর মতলব না বুঝে নিচে চলে আসে। তক্ষুনি রাক্ষসী নিজের আসল রূপ ধারণ করে নিল আর বাবলুকে একটা বস্তাতে ভরে নিল। ও বাবলুকে বস্তায় ভরে নিজের বাড়ি নিয়ে গেল। শোন চন্দা, এই বস্তায় আমি শিকার ধরে এনেছি। প্রথমে ওকে বেঁধে ওর মাথাটা কেটে দিবি, আর আর ভালো করে মশলা দিয়ে তরকারি বানাবি। আমি স্নান করে আসছি। বুড়ি রাক্ষসী স্নান করতে চলে যায়। মেয়েটি যখন বস্তাটা খুলল, তখন দেখলো বস্তায় বাবলু নামে একটা সুন্দর ছেলে আছে। মেয়েটি বাবলুর ওপর খুব দয়া হয়। দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়। এই রাক্ষসী আমার কেউ না। অনেক বছর আগে গ্রাম থেকে আমার মাকে ধরে আনে। ওই সময় আমি আমার মায়ের পেটে ছিলাম। এখানেই আমার জন্ম হয়েছে। রাক্ষসী আমার মাকেও খেয়ে নিয়েছে।
আর আমাকে ওর এখানে গোলাম বানিয়ে রেখেছে। ও আমায় দিয়ে ঘরের সব কাজ করায়। বাবলু আর চন্দা দুজনে মিলে রাক্ষসীর ঘর থেকে পালিয়ে যায়। রাক্ষসী যখন স্নান করে এসে ফিরে তখন দেখে চন্দা আর বাবলু দুজনেই উধাও। মনে হচ্ছে দুজনে মিলে পালিয়েছে। রাক্ষসী ওদের পিছু পিছু যেতে থাকে। চন্দা পিছনে ফিরে দেখে রাক্ষসী তো আমাদের পিছনে আসছে। এখন আমরা কি করব? বাবলুর বনদেবতার দেওয়া সেই 3টে ঝুড়ির কথা মনে পড়ে যায়। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ওকে এখান থেকে তাড়িয়ে দেব। বাবলু সবার আগে ঝড়ের ঝুড়িটা নিল, কিন্তু তেজি রাক্ষসী ঝড়েও হার মানল না। সে তাও ওদের পিছনে দৌড়াতে শুরু করলো। মনে হচ্ছে এইভাবে হবে না। আবার বাবলু বর্ষা আর বিদ্যুতের ঝুড়িটা নিল। রাক্ষসী আঘাত পেল, কিন্তু সে আবার ওদের পিছন করা শুরু করলো। বাবলু আর চন্দা পালাতে পালাতে গ্রামে পৌঁছালো। গ্রামের লোক ওদের কাছে এসে বলে, কি হয়েছে বাছা, পালাচ্ছ কেন? ওই বুড়ি রাক্ষসী আমাদের মারবে বলে পিছু নিয়েছে। আমরাও তো ওই রাক্ষসীর ভয় অতিষ্ঠ হয়ে আছি। চন্দা, ওই রাক্ষসীকে আমাদের মারতেই হবে। গ্রামের লোকও অতিষ্ঠ হয়ে আছে ওর জন্য। আমরা যদি ওকে না মারি ও আমাদের সবাইকে মেরে ফেলবে। বাবলু আগুনের ঝুড়িটা নিল, আর রাক্ষসী তাতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তখন গ্রাম প্রধান সেখানে পৌঁছায়। খুব ভালো কাজ করেছো বাবলু, খুব ভালো। ওই রাক্ষসী আমাদের গরু ছাগল সব খেয়ে নিত। হ্যাঁ, ঠিক ঠিক। আর তোমাকে এই সাহসিকতার জন্য আমি গ্রামে তোমাকে একটা বাড়ি দিলাম। গ্রামবাসীরা বাবলু আর চন্দার বিয়ে দিল। বাবলু আর চন্দা ঘর পেয়ে সুখে শান্তিতে সংসার করতে শুরু করলো। দেবগড়ের জমিদার তার বিপুল ধন সম্পদের জন্য প্রসিদ্ধ ছিল। তার চাষের জমি অনেক বড় ছিল, যেখানে অনেক মজুরেরা একসাথে কাজ করত। জমিদার সবথেকে বেশি তার মাকে ভালোবাসত। জমিদারের মা সব সময় দান ধ্যান করত। সময় বয়ে চলল, আর জমিদারের মায়ের শরীর খারাপ হতে লাগলো, আর উনি শয্যাশায়ী হয়ে গেলেন। এর কিছুদিন পর উনি মারা গেলেন। মা চলে যাওয়ার শোকে জমিদার দিন রাত শুধুই কাঁদতেন। মা চলে যাওয়ার পর জমিদারের মনে পড়ল যে তার মা একদিন আগে ওনার কাছে আম খেতে চেয়েছিলেন। আরে আরে রে রে, আমার এতগুলো টাকার সম্পত্তি নিয়ে আমি এখন কি করি? যদি আমি আমার মায়ের এক আম খাওয়ার শেষ ইচ্ছা পূরণ করতে না পারি, এর থেকে লজ্জার আর কিছু হয় না। এই কথা ভেবে জমিদারের খুবই আফসোস হতে লাগলো। পরদিন জমিদারের বাড়িতে 2 পুরোহিত এলেন তার মায়ের শ্রাদ্ধের কাজ সম্পন্ন করতে। প্রণাম পুরোহিত মশাই, আমি আমার মায়ের অন্তিম ইচ্ছা আমি পূরণ করতে পারিনি। উনি আম খেতে চেয়েছিলেন। আরে 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 আরে, এ তো খুবই খারাপ ব্যাপার হলো। এখন ওনার আত্মা শান্তি কি করে পাবে? কিন্তু এখন আমি আর কি করতে পারি? আমি আমার মায়ের আত্মার কিভাবে শান্তি কামনা করতে পারি? পুরোহিতদের মনে লালসা জন্মালো। সমাধান তো আছে, কিন্তু ঠেন্তু কিচ্ছু নয়। আপনার যা উপায় আছে বলুন আমায়, আমি সবকিছু করতে রাজি, যাতে আমার মায়ের আত্মা শান্তি পায়। পুরোহিতরা একে অপরের দিকে তাকালো। আপনাকে 2টো সোনার আম ব্রাহ্মণকে দান করতে হবে, আর তাহলেই আপনার পরলোকগত মায়ের আত্মা শান্তি পাবে। জমিদার একটু চিন্তায় পড়লেন। সোনার আম? কিন্তু আমি এত ধনী হওয়া সত্ত্বেও আমি আমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারিনি।
এখন আমি তার আত্মাকে জীবন্ত ঘুরতে দিতে পারি না। ঠিক আছে, আপনি কালকে আসুন আর কালকেই সব পূজা অর্চনা সম্পন্ন করে দিন। যথা আজ্ঞা শ্রীমান। পুরোহিতরা সেখান থেকে চলে গেল আর পরদিন আবার ফিরে এলো। আজ জমিদারের বাড়িতে বেশ কিছু লোক এসেছিল, যাদের মধ্যে ভেঙ্কট স্বামীও ছিলেন। আসুন আসুন পুরোহিত মশাই, আমি সোনার আমের ব্যবস্থা করে ফেলেছি। ঠিক আছে শ্রীমান, আমরা পুজো তাহলে শুরু করি। দুই পুরোহিত শ্রাদ্ধের কাজ শুরু করলো, আর শ্রাদ্ধের কাজ শেষ হওয়ার পর জমিদার সেই দুই ব্রাহ্মণকে এক একটা করে সোনার আম দান করলো। এই দেখে ভেঙ্কট স্বামী অবাক হলেন। সমস্ত অতিথিরা চলে যাওয়ার পর ভেঙ্কট স্বামী জমিদারের কাছে গেল। জমিদার মশাই, আপনি যে ব্রাহ্মণদের সোনার আম দান করে দিলেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আমার মায়ের শেষ ইচ্ছা ছিল যে উনি আম খাবেন, কিন্তু আমি তার ইচ্ছা পূর্ণ করতে পারিনি। তাই ওনার আত্মার শান্তি কামনার জন্য আমায় সেই জন্যে পুরোহিত মশাই সোনার আম দান করার উপায় বলেছিল। ব্রাহ্মণরা যে জমিদারকে বোকা বানালেন, ভেঙ্কট স্বামী তা বুঝে গেলেন, আর উনি তাদের শিক্ষা দেবেন ঠিক করে নিলেন। পরদিন ভেঙ্কট স্বামী ব্রাহ্মণদের তার বাড়িতে ডাকলেন। স্বাগতম স্বাগতম, ইনি হলেন আমার মা। উনি 6 মাস আগেই দেহত্যাগ করেছেন, কিন্তু ওনার একটা ইচ্ছে অসম্পূর্ণ রয়ে গেছিল। কেমন ইচ্ছা? কিন্তু একটা কথা বলুন, যেভাবে জমিদার বাবুর মায়ের আম খাওয়ার শেষ ইচ্ছা অসম্পূর্ণ ছিল, আর আপনারা সোনার আম দান স্বরূপ গ্রহণ করে ওনার আত্মার শান্তির উপায় বের করেছিলেন, তাহলে কি আপনারা আমার মায়ের আত্মাকেও শান্তি পাইয়ে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কিন্তু ওনার শেষ ইচ্ছা কি ছিল? ওনার ইচ্ছা ছিল যে আমি ওনার মাথাতে জোরে লাঠি দিয়ে মারি। আর তারপর ভেঙ্কট স্বামী লাঠি বের করলেন। ব্রাহ্মণরা এই দেখে ভয় পেয়ে গেল আর পালাতে শুরু করলো। ভেঙ্কট স্বামীও ব্রাহ্মণদের পিছনে দৌড়তে লাগলো, আর তারা দৌড়তে দৌড়তে জমিদারের বাড়িতে উপস্থিত হলো। সেখানে গিয়ে দুই পুরোহিত জমিদারের পা জড়িয়ে ধরল। প্রধান মশাই, আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা ক্ষমা, আমরা ভুল করে ফেলেছি। আমরা লোভের বশে পড়ে আপনার কাছে সোনার আম চেয়েছিলাম। আমাদেরকে ক্ষমা করে দিন। ভবিষ্যতে আমরা আর এ ধরনের ভুল কখনো করব না। পুরোহিতরা জমিদারের কাছে ক্ষমা চাইল, আর ভেঙ্কট স্বামী খুশি হলেন যে উনি লোভী পুরোহিতদের উচিত শিক্ষা দিতে পেরেছেন। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের অন্ধবিশ্বাসের ওপর বিশ্বাস করা উচিত নয়, নয়তো যেভাবে এই লোভী পুরোহিতেরা জমিদারকে ঠকিয়েছিল, সেইভাবে যে কেউ আমাদেরকেও ঠকাতে